আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আজকে আইসিটি 10 নাম্বার লেকচারে। আজকে আমরা মূলত সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যে সেকেন্ড পার্টটা আছে, ফার্স্ট পার্ট গত 8টা লেকচারে আমরা শেষ করছি। তারপর হচ্ছে আমরা একটা কি করছি, সৃজনশীল ক্লাস করছি, একটা এমসিকিউ ক্লাস হবে, সেটা ভাইয়া পরে দিব। সো আজকে আমরা 10 নম্বর ক্লাসে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, তো এই চ্যাপ্টারটা শুরু করতেছি। তো এই চ্যাপ্টারে ধারাবাহিকভাবে বেসিক এবং হচ্ছে টুকিটাকি ম্যাথ, এরপরে চ্যাপ্টার শেষে এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো তার আগে আমি তোমাদের একটুখানি বলে নিই, এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। তো তোমরা এখন সোমবার আইসিটি ক্লাসটা করতেছো, এরপরে ম্যাথ ক্লাসটা হবে। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের কিন্তু একটু অবশ্যই শেয়ার করে দিও যে ভাইয়া রেগুলার ক্লাস নিচ্ছে, তোমরা যারা চাও ভাইয়ের ক্লাসগুলো করতে পারো, জয়েন করো, তো অবশ্যই শেয়ার করে দিও। সো আজকে আসো, আমাদের প্রথমেই আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই চ্যাপ্টারটা শুরুতেই দুইটা পার্ট আছে এই চ্যাপ্টারের, একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আর একটা হচ্ছে লজিক গেট। এখন বুলিয়ান অ্যালজেব্রা যদি বুঝো, লজিক গেট তোমার কাছে পানি ভাত লাগবে। তো এই জন্য আগে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে শুরু করতেছি। সো বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান কথাটা বাদ দাও, তুমি অ্যালজেব্রার নাম তো শুনছো। অ্যালজেব্রা মানে কি? বীজগণিত। ধরে নাও আমি এখানে একটা সংখ্যা লিখলাম x² প্লাস হচ্ছে 5x প্লাস 6, ধরো এটা একটা বীজগাণিতিক রাশি না? তো বীজগাণিতিক রাশি, এই রাশিতে যেই হিসাব নিকাশ হয় সেটা কোন পদ্ধতিতে হয় বলো? কোন পদ্ধতিতে করো তুমি? দশমিক সংখ্যা পদ্ধতিতে করো না? আমাদের যত হিসাব নিকাশ আছে সবগুলো তো আমরা দশমিককে করি। তো এটা একটা বীজগাণিতিক রাশি, আমরা জানি এটা হচ্ছে আমাদের ধ্রুবক আর এটা হচ্ছে আমাদের কি? চলক। এই চলকগুলা কার মানকে প্রকাশ করে বলো? চলকগুলো হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে কাজ করে, চলকগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা নিয়ে কাজ করে। এটা আমরা দশমিক পদ্ধতিতে এটার হিসাব নিকাশ করি এবং দশমিক পদ্ধতিতেই এগুলোর মানটা আমরা বের করি এবং আমাদের প্রয়োজনে এই অ্যালজেব্রাগুলো ব্যবহার করি। এখন বাইনারি নাম্বার সিস্টেমটা কে ব্যবহার করে? কম্পিউটার ব্যবহার করে। তাহলে কম্পিউটারে যদি আমি এরকম ভাবে বীজগাণিতিক রাশি দিয়ে কোনো সমস্যার সমাধান করতে চাই, তাহলে কম্পিউটার অবশ্যই এই দশমিক পদ্ধতি বুঝবে না, কারণ দশমিকের ফাংশন তো কম্পিউটারে নাই। কম্পিউটারে আছে যত সার্কিট ডিজাইন করা আছে, যাই আছে, কম্পিউটারে ইন্টারনাল সব কাজ কি দিয়ে হয়? বাইনারিতে। তুমি বলতে পারো যে ভাইয়া কম্পিউটার, ক্যালকুলেটর এগুলো তো সলভ করে দিচ্ছে, কিন্তু আগে এগুলাকে কনভার্ট করে। এগুলাকে এই চ্যাপ্টারে আমরা শিখবো যে কিভাবে এনকোডার ডিকোডার এগুলোকে কনভার্ট করে বাইনারিতে নিয়ে যায়, বাইনারিতে কাজবাজ করে আবার আমাদের এই ভাষায় কিভাবে দেয়, সেগুলো আমরা শিখবো। কিন্তু তুমি জেনে রাখো, কম্পিউটারে তুমি যদিও দেখো যে এই ক্যালকুলেশনগুলো কম্পিউটার করে দিচ্ছে, বাট ইন্টারনালি এরা করে না, করে বাইনারি সিস্টেমে। তো বাইনারিতে হিসাব নিকাশ করার জন্য, বাইনারিতে এগুলোর ভ্যালুগুলো বের করার জন্য যে অ্যালজেব্রাটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো দেখো বাইনারি সংখ্যা, এই যে একটা হচ্ছে কি আমাদের জিরো, জিরো মানে কি বলতো? ফলস। জিরো মানে আমরা জানি হচ্ছে ফলস, ফলস মানে কি বলতো? মিথ্যা, সিগন্যালটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, মানে এটার ভিতরে কোনো সিগন্যাল নাই, কোনো কারেন্ট নাই, তো এরকম ভাবে এটার আমরা বলি ফলস। আর এই যে ওয়ান, এটারে আমরা বলি হচ্ছে ট্রু, এটার আমরা বলি হচ্ছে ট্রু। ট্রু মানে হচ্ছে কি বলতো? সত্য। সো দেখো, যেই অ্যালজেব্রা, আচ্ছা এই যেই অ্যালজেব্রা, এই যে সত্য এবং মিথ্যা, ঠিক আছে, লজিক্যাল সত্য এবং লজিক্যাল মিথ্যা, এই দুই নীতির উপর ভিত্তি করে যে অ্যালজেব্রাটা কাজ করে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুঝতে পারছো? তো এই অ্যালজেব্রাটা আবিষ্কার করছে জর্জ বুল। তো এই জর্জ বুলের নাম অনুসারে এই অ্যালজেব্রাটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। সহজ ভাষায় বলতে গেলে ভাই, যেই অ্যালজেব্রা বা যেই বীজগণিত বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে, যেই বীজগণিতটা, যেমন এই বীজগণিতটা কি নিয়ে কাজ করে? এই যে আমি লিখলাম এভাবে, তোমরা যে উৎপাদক বিশ্লেষণ করো, তোমরা যত ক্যালকুলেশন করো, এই অ্যালজেব্রাগুলো কি নিয়ে কাজ করে বলো? তুমি আমাকে বুঝাও যে ভাই এই অ্যালজেব্রাটা কি নিয়ে কাজ করে। এই অ্যালজেব্রাটা দশমিক সংখ্যা নিয়ে কাজ করে। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি আমাকে অ্যালজেব্রা বের করতে চাই, সাপোজ আমি এভাবে লিখলাম a প্লাস বি, তো এই a আর b দুইজনই আমাকে বাইনারি সংখ্যা প্রকাশ করবে। তো বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য যে অ্যালজেব্রাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটা আবিষ্কার করছে কে? জর্জ বুলি। তো সংজ্ঞা যদি আসে যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, তুমি লিখবা জর্জ বুল লজিকের সত্য অথবা মিথ্যা এই দুটি স্তরের উপর ভিত্তি করে, দেখো তার মানে 0 আর 1 এর উপর কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছো? বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র কোন দুইটা সংখ্যা নিয়ে কাজ করবে? 0 আর 1। এদের আউটপুট কি হবে? শুধু হয় 0 না হয় 1, আর কিচ্ছু না। যত তুমি সার্কিট দেখবা, ডিজিটাল সার্কিট, এদের আউটপুট 0 আর 1 এর কম্বিনেশন। ঠিক আছে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় প্রত্যেকটা, আমরা একটু পরে দেখবো বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক, তো প্রত্যেকটা চলকের মান হয় 0 হবে না হয় 1 হবে, একটু পরে আমরা দেখবো চলক আর ধ্রুবক।
তো দেখো এখন বুলিয়ান অ্যালজেব্রা দেখতেছি, জর্জ বুলি লজিকের সত্য অথবা মিথ্যা। লজিক মানে কি, এই যে সার্কিট যেগুলো বানাবো সেগুলো লজিক্যাল সার্কিট হবে। তো এই সার্কিটগুলোর পিছনে লজিক কি সেটা নিয়েও তো আমরা সামনে আলোচনা করব। তো দেখো সেই লজিকের সত্য অথবা মিথ্যা, দ্যাট মিনস ট্রু অথবা ফলস, এই দুটি স্তরের উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা তৈরি করেন তাকে আমরা বলতেছি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুলি লজিকের সত্য অথবা মিথ্যা, দ্যাট মিনস জিরো, ট্রু অথবা ফলস, এই দুটি নীতির উপর ভিত্তি করে যেই বীজগাণিতিক রাশি উদ্ভাবন করেছে জর্জ বুলি, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলবো, বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল লজিকের সত্য অথবা মিথ্যা এই দুটি স্তরের উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা তৈরি করেন তাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলতেছি। সো আমি এটা মুছে দিই, তো তোমরা এটা তো বুঝতে পারছো। তো আমরা দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে হয় লজিকের সত্য মিথ্যা এই দুইটা নীতির উপর, সত্য অথবা মিথ্যা এই দুইটি নীতির উপর কাজ করে। তো এখন এই সত্য বলতে তো আমরা বুঝলাম 0, আর সত্য বলতে তো আমরা বুঝলাম 1 ট্রু, আর মিথ্যা বলতে আমরা বুঝলাম হচ্ছে ফলস। তো এখন এই সত্য মিথ্যা আমরা ডিজিটাল সার্কিটে প্রকাশ করি কিভাবে? ডিজিটাল সার্কিটে প্রকাশ করা হচ্ছে ভোল্টেজের উপর, ঠিক আছে। তো দেখো ভোল্টেজে যখন মানে পুরো ডিজিটাল সার্কিটটা, পুরো যত কম্পিউটার দিয়েই বুঝাই, যেটা সব তোমার সামনে প্রচলিত, বাট মোবাইল ফোন যখন ডিজিটাল ডিভাইস হইতে পারে, তোমাদের ক্যালকুলেটার, এটাই তো সবচেয়ে ইউজ করো তোমরা, ক্যালকুলেটার অথবা ফোন এগুলার, অথবা কম্পিউটার, এগুলোর যত সার্কিট আছে সবগুলো সার্কিট ডিজাইন করা হয় কিভাবে বলো? এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, ঠিক আছে। ওই সার্কিটগুলো ডিজাইন করার জন্য যে সার্কিটটা কিভাবে কাজ করবে, কোন সিগন্যালটা আপ হবে, কোনটা ডাউন হবে, কোনটা অন হবে, কোনটা অফ হবে, এগুলো সব কিছু ডিজাইন করা হয় বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। সো ওই লজিক অনুযায়ী দেখো, ওই লজিক অনুযায়ী আমি তোমাদের দেখাই, যদি ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8 পর্যন্ত থাকে, ঠিক আছে, তখন এইটা এই কম্পিউটার তখন এটাকে 0 হিসেবে কাউন্ট করে, মানে আউটপুট কি দেয়, ফলস দেয়। আর 0.8 থেকে 2 পর্যন্ত এটা হচ্ছে আনডিফাইন্ড, অনির্ণেয়, এটা আমাদের নির্ণয় করা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনির্ণেয়, এটা আমাদের অনির্ণেয়। তো 0.8 থেকে 2 পর্যন্ত এটা অনির্ণেয়, এটার কোনো মান ডিজিটাল সার্কিটগুলো, টিটিএল সার্কিটে এগুলো ব্যবহার করা হয় না। এবার দেখো এই যে 2 থেকে 5 পর্যন্ত যদি নেই, তাহলে এইটার আউটপুট কম্পিউটার কত দেয়, 1 দেয়, এটার আউটপুট কম্পিউটার হচ্ছে 1 দেয়। তাহলে কোন একটা ডিজিটাল সার্কিটে যদি সিগন্যাল 0 থেকে 0.8 ভোল্টের মধ্যে থাকে, এগুলো কোন ইউনিটে থাকতে পারে, এগুলো ভোল্ট ইউনিটে থাকতে পারে। তো সিগন্যাল যদি 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত থাকে, তাহলে কম্পিউটার ওটাকে 0 আউটপুট দিবে। দ্যাট মিনস ওইখানে লজিকটা কত, এখানে 0, ফলস, মিথ্যা, তার মানে ওইখানে আর কোনো সিগন্যাল যাবে না। তো এটাকে আমরা কি বলতে পারি বলতো, অফ স্টেট, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অফ স্টেট। আর যদি 2 থেকে 5 ভোল্টের মধ্যে কোনো সিগন্যাল পাই ডিজিটাল সার্কিট, তো তখন এটাকে আমরা কি বলি বলতো, অন স্টেট। তাহলে আমরা বুঝতে পারলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস ভাই। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জাস্ট এমন একটা অ্যালজেব্রা, যে অ্যালজেব্রা লজিকের সত্য অথবা মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়। সো সত্য আর মিথ্যা বলতে আমরা কি বুঝাইতেছি, বাইনারি বিট 0 বুঝাইতেছি মিথ্যা, আর 1 বুঝাইতেছি কি সত্য। এখন আমরা চলি বুলিয়ান অ্যালজেব্রা, তো কি বুঝলাম, তো বুলিয়ান অ্যালজেব্রার কিচ্ছু না, এটা নর্মাল অ্যালজেব্রা যেটা কাজ করবে শুধু বাইনারি ডিজিট নিয়ে, 0 আর 1 নিয়ে। সহজ কথা, এর চেয়ে সহজ কথা হইতে পারে বলো? বুলিয়ান অ্যালজেব্রা কিচ্ছু না ভাই। যেমন তুমি নর্মাল অ্যালজেব্রা করো, এক্স স্কোয়ার হ্যান ত্যান, এই যে হিসাবগুলো করো এক্স এবিসি এক্স ওয়াই জেড ধরে, এটার নাম দিছো কি বীজগণিত বা অ্যালজেব্রা। তো এটা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে। এখন আইসিটিতে তুমি শিখতেছো কম্পিউটারের ভাষা, সেটা কি বাইনারি। তাহলে এই বাইনারিটা কোন লজিকে কাজ করে বা কোন অ্যালজেব্রা দিয়ে কাজ করে, সেটাই হচ্ছে কি বাইনারি অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। তো বাইনারি অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রাকে অন্যভাবে তুমি কি বাইনারি অ্যালজেব্রাও বলতে পারো। তো বাইনারি অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালজেব্রা, তার মানে এখানে যে চলকগুলা ব্যবহার করবা, ধ্রুবকগুলা ব্যবহার করবা, সব কি হবে, সবগুলার মান কি হবে, বাইনারি সংখ্যা 0 অথবা 1। বুঝতে পারছি? তো এখন আমরা আসি বুলিয়ান চলক। বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল। চলক মানে কি, চলক মানে যার মান পরিবর্তন হবে, যার মান নির্দিষ্ট না, সেটাই হচ্ছে চলক। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা কি বলি, বুলিয়ান চলক বলি। তো এরকম বুলিয়ান চলক কি হতে পারে বলতো, এই যে a প্লাস বি আমি লিখলাম, বা ধরো হচ্ছে সি ইকুয়াল টু আমি কি লিখলাম, a প্লাস বি। তো এদের প্রত্যেকে এক একটা কি বলতো, বুলিয়ান চলক। এরা প্রত্যেকে এক একটা বুলিয়ান চলক, বুঝছো? এটা প্রত্যেক একটা বুলিয়ান চলক। আর বুলিয়ান চলকের মান কি কি হইতে পারে, 0 অথবা 1 এর কম্বিনেশন, 0 অথবা 1 বা 0 আর 1 এর কম্বিনেশন, বুঝতে পারছো, 0 আর 1 এর কম্বিনেশন, বুঝছো? তাহলে এগুলা হচ্ছে আমাদের মানে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, যে রাশির মান যে কোনো কিছুর মধ্যে কি বলো, 0 আর 1 এর কম্বিনেশন, 0 আর 1 ছাড়া আর কিছুই না। তো যে কোনো কিছু হইতে পারে বলতে 0 অথবা 1 হয়।
বুঝছো? তাহলে আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল, হয় 0 হবে না হয় 1 হবে, কিন্তু ফিক্স না, ঠিক আছে? যে রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা বুলিয়ান চলক বলবো। সো বীজগণিতের চলক তো চিনো, এখানে আমরা জাস্ট ওই বীজগণিতের চলকের মতোই এগুলোও কি বুলিয়ান চলক। এবার আমরা যদি ধরি বুলিয়ান ধ্রুবক, তাহলে যে রাশির মান অপরিবর্তনশীল, পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে বুলিয়ান ধ্রুবক। সাপোজ আমি এখানে লিখলাম a প্লাস 0, মনে করো a প্লাস 0, তো এইটার মান কি পরিবর্তন হবে? a 0 আর 1 হইতে পারে, এটা তো ফিক্স। এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটা হচ্ছে আমাদের বুলিয়ান ধ্রুবক। বুঝতে পারছো? তো এই যে c ইকুয়াল টু a প্লাস b লিখছি আমি, এই a b আর c তিনটাই হচ্ছে চলক। এই চলকের মান 0 হইতে পারে, 1 হইতে পারে, ঠিক আছে? বাট এখানে দেখো a প্লাস 0, তো a হচ্ছে চলক, বাট এই যে এটা কি 0 কি ধ্রুবক, এই কিন্তু আমাদের কি চলক, এটা হচ্ছে কি আমাদের বুলিয়ান চলক, বাট এই 0 কি ধ্রুবক। সেম ভাবে আমি যদি এখানে a প্লাস 1 লিখি, ধরো এটা প্লাস না, এটা লজিক্যাল অর, একটু পরেই আমরা দেখবো যেটা হচ্ছে লজিক্যাল অর, আর এটার লজিক কি বুঝায় সেটা আমরা পরে দেখবো। সো a অর 1 যদি আমি লিখি, তো এইটা হচ্ছে আমাদের বুলিয়ান ধ্রুবক, এটা হচ্ছে আমাদের বুলিয়ান ধ্রুবক, আর এইটা হচ্ছে আমাদের বুলিয়ান চলক। সো চলক কি আর ধ্রুবক কি আশা করি বুঝে গেছো। সে বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা বুলিয়ান চলক বলতেছি, আর বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান পরিবর্তনশীল না, মানে ধ্রুবক, অপরিবর্তনশীল, তাকে আমরা কি বলবো? বুলিয়ান ধ্রুবক। ওকে, এবার আসি আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য নিয়ে। সো এই প্রথম কথাটা আমি অলরেডি বলে বলছি যে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক 0 এবং 1 ব্যবহৃত হয়, এর বাইরে আর কিছু বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত হয় না, হয় 0 না হয় 1 ব্যবহৃত হয়। তো বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। তাহলে যে মাত্র দুইটাই মান আছে, হয় 0 না হয় 1, প্রত্যেকটা ধ্রুবকের দুইটা মান, হয় 0 না হয় 1, এছাড়া আর কোনো মান নাই। তাহলে দশমিক অ্যালজেব্রা আমাদের কাছে যতটা কঠিন লাগে, বুলিয়ান অ্যালজেব্রা তার চেয়ে কি অনেক বেশি সহজ। তো কম্পিউটারকে তো এত কঠিন জিনিস বোঝানো যায় না, কারণ কম্পিউটার তো লজিক ছাড়া কাজ করে না। তো দুইটা জিনিসের জন্য খালি হয় সিগন্যাল যাবে না হয় যাবে না, অন অথবা অফ, এই দুইটাই, এর বাইরে আর কিছু নাই। তাহলে কত সহজে কম্পিউটার সার্কিট ডিজাইন করা যায়। বাট দশমিক সংখ্যা পদ্ধতিতে কত সংখ্যা, কত অঙ্ক, এগুলোর জন্য যদি লজিক বানাইতে যাও, কাজ সারছে। তো এই জন্য আমরা বলি যে বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার জন্য অনেক সহজ, হয় অন অথবা অফ, সিগন্যাল যাবে অথবা যাবে না, শেষ। এতটুকু দিয়েই পুরা দুনিয়ার সার্কিট বানায় ফেলাইছে, বুঝতেছো? ওকে, তো এবার দেখো বুলিয়ান অ্যালজেব্রার কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি নাই। দশমিকে আমাদের পজিটিভ, নেগেটিভ, হ্যাঁ, রুট, স্কোয়ার রুট, তারপর হচ্ছে কিউবিক রুট, কত কিছু আছে, এগুলো এখানে তোমার বুলিয়ান অ্যালজেব্রায় নাই। এবার দেখো বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ অথবা পূরকের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। 3টা অপারেশন আছে, এই 3টা অপারেশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? সো এই পয়েন্টটা যদি আপাতত কেউ নাও বুঝো, স্কিপ করো, কারণ পরবর্তী সব আলোচনা এটাই, যে কি কি অপারেশন আমরা করি বুলিয়ান অ্যালজেব্রায়। তো বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। তাহলে নর্মাল অ্যালজেব্রায় ধরো এই যেভাবে তুমি এরকম আছে না, a প্লাস বি হোল স্কোয়ার, এরকম তো আছে। তো এখানে কি a প্লাস বি হোল স্কোয়ার, তো এখানে তো আমরা কি বলছি বলতো, এই যে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো বর্গই হইতে পারে না। তো তুমি মনে রাখো যে আমাদের নর্মাল অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে রাত দিনের পার্থক্য আছে। সো নর্মাল অ্যালজেব্রার কোনো রুলস বুলিয়ান অ্যালজেব্রায় খাটবে না, দু একটা রুল খাটবে, তো ওটা আসলে নর্মাল অ্যালজেব্রার রুল না, ওটা বুলিয়ান অ্যালজেব্রার নিজস্ব রুলই। তো যাই হোক, বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যাবে না। কিছু সূত্র আছে, যেমন অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, এই লগুলো অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, তো এখন আমরা আসি যে তোমাদের বলছিলাম না একটু হোল্ডে রাখো, বুলিয়ান অ্যালজেব্রা আমরা অপারেশনগুলো দেখবো। এই হচ্ছে কি অপারেশন বুলিয়ান অ্যালজেব্রায়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে 4টা অপারেশন আমাদের আছে, বা গণিতে তো এই 4টাই, তাই না? তো এই বুলিয়ান অ্যালজেব্রায় এরকম অপারেশন হচ্ছে গিয়ে 3টা। দেখো নর্মাল অ্যালজেব্রায় কি কি অপারেশন ভাইয়া? যোগ একটা অপারেশন, বিয়োগ একটা অপারেশন, গুণ একটা অপারেশন, ভাগ একটা অপারেশন। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই অপারেশন 4টা অপারেশন হচ্ছে আমাদের নর্মাল অ্যালজেব্রায়। বুলিয়ান অ্যালজেব্রায় অপারেশন হচ্ছে 3টা। সো যদিও তোমার এখানে মনে হইতে পারে অ্যান্ড অপারেশন, তো অ্যান্ড অপারেশন এটা হচ্ছে যৌক্তিক, গুণ, দেখো 3টা অপারেশন, একটা হচ্ছে অ্যান্ড, অর, আর একটা হচ্ছে নট অপারেশন। তো অ্যান্ড অপারেশনটা গুণের মতো, বাট নর্মাল, এটা হচ্ছে লজিক্যাল গুণ, ঠিক আছে? অ্যান্ড অপারেশনটা গুণের মতো, কিন্তু এটা নর্মাল গুণ, মানে নর্মালি তোমরা যে গুণ শিখে আসছো সেইটা না, হচ্ছে লজিক্যাল
লজিক্যাল গুণ। তো লজিকটা কি সেটা আমি বলবো। তো এটাকে প্রকাশ করা হয় কি জায়গায়, এটা একটু দেখে নাও। তো লজিক্যাল অ্যান্ডকে এই যে এটা, আচ্ছা দেখো অপারেশনের জন্য কি অপারেটর ব্যবহার করি না? যেমন গুণের জন্য আমরা কি অপারেটর ব্যবহার করতাম, বুলিয়ান অ্যালজেব্রা এইটা, আর যোগের জন্য ব্যবহার করতাম এইটা, আর ভাগের জন্য ব্যবহার করতাম এইটা, ঠিক আছে, আর বিয়োগের জন্য ব্যবহার করতাম এইটা। এগুলো ছিল বুলিয়ানের আমাদের নর্মাল অ্যালজেব্রার অপারেটর। এদেরকে আমরা কি বলতাম? অপারেটর। তো এখন আমি যদি বুলিয়ান অ্যালজেব্রার অপারেটরগুলোকে লিখি, তো এখানে আমি হচ্ছে তিনোটা বুলিয়ান অ্যালজেব্রার কি লিখবো বলতো? অপারেটর লিখবো। অপারেটর মানে যারা এই অপারেশনগুলো করবে। অপারেশন মানে কি? বায়োলজির স্টুডেন্টরা বলবে যে, বা মেডিকেলের স্টুডেন্ট যারা হবে তারা মনে করবে যে থিয়েটারে নিয়ে যাবে নাকি ভাইয়া সংখ্যা পদ্ধতিতে। অপারেটর, সো অপারেশন মানে হচ্ছে কার্যক্রম, মানে যে যেমন যোগ করবা ওটাকে একটা অপারেশন বলি আমরা, গুণ করবা ওটাকে একটা অপারেশন বলি, এই আর কি। তো এখন দেখো অপারেটরগুলো যদি আমরা লিখি, তো অপারেটরগুলো যদি আমি লিখি, তো এখানে অপারেটর কার জন্য অপারেটর? প্রথম অপারেটর হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড, বা হচ্ছে কি অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ। সেটার জন্য আমরা যে অপারেটরটা ব্যবহার করবো সেটা হচ্ছে একটা ডট। এটা দিয়ে আমরা বুঝাবো লজিক্যাল অ্যান্ড। এখন দেখো এই প্লাস দিয়ে আমরা যৌক্তিক যোগ বা লজিক্যাল অর কে বুঝাবো। তো এটা হচ্ছে আমাদের লজিক্যাল অর বা হচ্ছে যৌক্তিক যোগ। অ্যান্ড হচ্ছে লজিক্যাল গুণ, ঠিক আছে, বা হচ্ছে আমরা কি বলতে পারি? যৌক্তিক গুণ বা লজিক্যাল মাল্টিপ্লিকেশন অথবা অ্যান্ড অপারেশন। আর যৌক্তিক যোগ বা হচ্ছে অর অপারেশন সেটাকে আমরা লিখবো হচ্ছে প্লাস দিয়ে। আর লজিক্যাল নট অপারেশন, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি যৌক্তিক পূরক বা লজিক্যাল ইনভার্সন, সেটাকে আমরা হচ্ছে একটা বার দিয়ে বলতে, মনে করো এ একটা বুলিয়ান ভেরিয়েবল, এটার উপরে একটা বার দিয়ে আমরা কি বুঝাবো? এটাই হচ্ছে কি আমাদের অপারেটর। ওকে, এখন কোনটার কাজ কি সেটাকে আমরা আগে দেখি। তো সবার আগে আমরা যদি দেখি সেটা হচ্ছে অ্যান্ড অপারেশন বা অর দেখি সবার আগে। চলো, তো আমরা এখানে দেখবো কি লজিক্যাল অর বা হচ্ছে যৌক্তিক গুণ। আমি এগুলো ইংলিশেই লিখি, সো তোমরা বুঝানো, কারণ এগুলো ইংলিশে শিখাই তোমাদের জন্য বেটার, কারণ ইংলিশ টার্ম। দেখো এখানে তোমরা দেখবা যে অর অপারেশন লিখছে, বাংলায় লিখছে অর, আসলে তো এটা ইংলিশ টার্ম, তো ইংলিশেই শিখো, বাংলিশ করার তো দরকার নাই, তাই না? এই জন্য আমি এখানে ইংলিশেই লিখতেছি। দেখো লজিক্যাল অর অপারেশনটা যদি সবার আগে শিখি আমরা, লজিক্যাল অর অপারেশনটা আমাদের কি বলতেছে? লজিক্যাল অর অপারেশন বলে যে তোমার কাছে যদি একাধিক সিগন্যাল আসে কোন একটা ডিজিটাল সার্কিটে, মনে রাখো এখানে আমরা যাই শিখবো সবকিছু ডিজিটাল সার্কিটের রেসপেক্টে শিখবো, ঠিক আছে। আর মনে রাখো জিরো মানে হচ্ছে সিগন্যাল অফ, ঠিক আছে, আর এটাকে আমরা কি বলতে পারি বলতো? ফলস, সিগন্যাল অফ, অথবা এটাকে আমরা কি বলতে পারি? ফলস। আর ওয়ান মানে সিগন্যাল অন, অথবা এটাকে আমরা কি বলতে পারি? ট্রু, মানে এটার ভিতর দিয়ে সিগন্যাল যাবে। বুঝছো? তো লজিকটা কি? লজিক্যাল অর অপারেশনের লজিকটা হচ্ছে যদি ওর মধ্যে একটা সিগন্যালও ট্রু হয় তাহলে আউটপুট হবে ট্রু। এটাই হচ্ছে লজিক্যাল অরের কথা। দেখো আমি তোমাকে বুঝাই। মনে করো আমি এখানে লিখলাম জিরো, লজিক্যাল অর জিরো সমান সমান এটার আউটপুট আমাদের কি আসবে? ধরো ইনপুটে একটা ইনপুট জিরো আর একটা ইনপুট জিরো, দুইটাকে লজিক্যাল অর করতেছো, ঠিক আছে। তো লজিকটা হলো একটাও যদি ট্রু হয় তাহলে ট্রু। তাহলে এই যে দেখো এটা লজিক, তাহলে এটা লজিকটি কি? একটি ট্রু হলেই, একটি সত্য হলে, একটি ট্রু মানে ওয়ান হলে, আচ্ছা ট্রু বলতে আমি ওয়ানই লিখি, বুঝছো? তো ট্রু তো আর থাকবে না, ওয়ান থাকবে। একটি ওয়ান হলেই, মানে ইনপুটে কথাটাও লিখে দিই, তাই তো? ইনপুটে কথাটা লিখে দিই, এই সাইডে যেটা থাকবে ইনপুট, এই সাইডেটা আমরা আউটপুট ধরতে পারি, ঠিক আছে। সো ইনপুটে একটি ওয়ান থাকলেই, ইনপুটে একটি ওয়ান থাকলেই আউটপুট কত আসবে বলো? আউটপুট ওয়ান হবে, ঠিক আছে। অন্যথায় জিরো। এখন দেখো তো, এই যে আমি যদি একটা এক্সাম্পল নেই, জিরো জিরো, একটাও কি ওয়ান আছে? নাই, এটা কি জিরো। আর আমি যদি এভাবে লিখি জিরো জিরো, তার সাথে একটা লজিক্যাল ওয়ান অ্যাড করে দিলাম, তাহলে একটা ওয়ান আছে। তো ইনপুটে একটা ওয়ান থাকলেই হবে, আউটপুট কি হবে? ওয়ান। তো এখানে আউটপুট কত হবে? ওয়ান। মনে করো 500 জিরো আছে, এরকম করে ধরে নাও ডট 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 500 জিরো অর আছে, অর আকারে আছে, ঠিক আছে। কিন্তু 500 জিরো ধরে নাও, এই যে একটা ওয়ার,
একটা বার, এখানে একটা জাস্ট 1 আছে, তাহলে আউটপুট আসবে কত? 1। বুঝছো? এখন এই জিনিসটারে আরেকটুখানি দেখো, এখানে একটা ঝামেলা আছে। তো তোমরা তো বুঝতে পারতেছো যে ভাই এটা তো নর্মাল যোগই, শূন্যর সাথে শূন্য, শূন্যর সাথে 1 যোগ করছি 1 হয়েছে, এখানে 4টা শূন্য লিখলেন 1, তার সাথে 1 যোগ করলেন 1 হয়েছে। এটা তো আমরা জানি, এটা তো আমি জানি। এটা নতুন কি শিখাইছেন? নতুন তো শিখে নাই, এখনই তো তোমাকে খেলাটা দেখাইতেছি। না, নতুন কি শিখাইছি? এখনই খেলাটা দেখাইতেছি। আমার প্রশ্নের উত্তর দাও এবার। যারা মনে করতেছো যে ভাই আপনি তো দেখতাছি যে লিখলেন, হ্যাঁ লিখলেন, কি লিখলেন দেখেন, আপনি তো এই একই কাজ করলেন, তো দশমিকের যোগই, শূন্যর সাথে শূন্য যোগ করলাম, তার সাথে 1 যোগ করলাম, 1 পাইলাম। 3টা শূন্যর সাথে 1 যোগ করলাম, 1 পাইছি, তো এটা তো যোগই, কিসের আবার লজিক্যাল অর? ফাইজলামি করেন? শোনেন না, দেখো লজিক্যাল অর কেন। আমি যদি তোমাকে বলি যে ভাই এখানে 1 আছে, অর 1 আছে, অর 1 আছে, 3টা 1 অর আকারে আছে, আর একটা 0 আকারে আছে, তো এটার আউটপুট কত? তো যেই বান্দারা দশমিকের সাথে বলতেছিল যে দশমিক তো লিখছেন, সেই বান্দারা এখন আমাকে অ্যান্সার দাও। এখানে আমি ধরো কয়টা 1 লিখছি? একটা 1, দুইটা 1, তিনটা 1, 4টা 1 লিখছি। তো এই 4টা 1, 1 2 3 4, 4টা 1 এর সাথে একটা 0, তো তোমাদের লজিকে এটার অ্যান্সার আসার কথা কত বলো? 4 না? তোমাদের লজিকে এটার অ্যান্সার আসার কথা 4। আসলে লজিক্যাল অর বলে যে তোমার কাছে 500 ইনপুট ট্রু থাক, আউটপুটে তুমি ট্রু পাবা, মানে একটা সত্যি হইলেই তুমি সত্যি পাবা। দেখো এখানে আমাদের কি বলছি, ইনপুটে একটি 1 থাকলেই আউটপুট 1 হবে। তো এখানে 4টা 1 আছে, তাহলে ডেফিনেটলি আউটপুট কি হবে? 1 হবে। বুঝতে পারছো? তো এখানে আসলে কয়টা 1 আছে আর ওই সবগুলো 1 যোগ করব, লজিকটা এরকম না। লজিকটা হচ্ছে যে ভাই সিগন্যাল আমার, যদি আমার কাছে আমার সার্কিটে যদি একটা সিগন্যাল ট্রু হয়, মানে একটা সিগন্যাল একটার মধ্যে ধরো অন থাকে, একটা সুইচ বা একটা সিগন্যাল যদি ট্রু হয়, তাহলে আমার পুরো আউটপুটই ট্রু হবে। ওটাই হচ্ছে লজিক্যাল অরের লজিক। বুঝছো? আর কখন আমার আউটপুট ফলস হবে? যখন আমার পুরো ইনপুটের ভিতরে একটাও ট্রু নাই। যেমন এখানে পুরো ইনপুটের ভিতরে ধরো আমি এখানে এই যে 5টা 0, এই যে 0 অর 0 অর 0 অর 0, 4টা ইনপুট ঢুকছে, 4টা ইনপুটের 4টা ইনপুটই ফলস, 4টা ইনপুটের 4টা ইনপুটই ফলস, একটাও ট্রু আসে নাই। তো তখন আমার আউটপুট কি হবে? ফলস হবে। বাট বাট ধরে নাও যে এখন একটা ইনপুট, এখান থেকে একটা ইনপুট, মনে করো একটা ইনপুট, ধরে নাও একটা ইনপুট ট্রু হয়ে গেল কোনো কারণে, কোনো একটা কারণে একটা ইনপুট মনে করো ট্রু হয়ে গেছে, 3টা ইনপুট ফলস, একটা ট্রু, তাহলে আউটপুট কি? ট্রু। লজিক বুঝছো? লজিক হচ্ছে লজিক্যাল অরের লজিক হচ্ছে যদি কোনো কারণে একটা ইনপুট ট্রু হয়ে যায়, আউটপুট ট্রু হবে। আউটপুট ফলস হবে কখন? যখন সবগুলা 0। এটাই ছিল লজিক্যাল অরের লজিক। তাহলে কেউ আবার 4টা 1 বা 2টা 1 যোগ করে, যে 1 অর 1, কেউ আবার 2 লিখে দিও না, ঠিক আছে? বা বাইনারিতে 1 0 লিখে দিও না, এটা যোগ হয়ে যাবে। এটা যোগ না, এটা লজিক্যাল যোগ, লজিক্যাল বা যৌক্তিক যোগ। আর যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে একটা ট্রু থাকলেই ট্রু, আউটপুট কি? ট্রু। এটা হচ্ছে গিয়ে যুক্তি। সো আমি আশা করি যে লজিক্যাল অর অপারেশনটার কাজ তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখি হচ্ছে অর, তো আমরা দেখলাম, এবার অ্যান্ড অপারেশন দেখি। আমরা দেখবো কি এবার? অ্যান্ড। সো এই যে এবার হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড অপারেশন। তো অ্যান্ড কে আমাদের, এই যে অর কে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? প্লাস দিয়ে। আর অ্যান্ড কে আমরা প্রকাশ করবো হচ্ছে একটা ডট দিয়ে। বুঝিয়ে পারছি? সো মনে করো এখানে আমি লিখলাম এ অ্যান্ড, আচ্ছা এ বি সি না দিয়ে আগে 1 2 দিয়ে দেখাই, পরে আমরা বুলিয়ান ভেরিয়েবলে যাব। এখানে আসো 1 এর সাথে মনে করো আছে অ্যান্ড আকারে আছে মনে করো 1। সেটা লজিকটা আগে লিখে নিই। এটা লজিক হচ্ছে এটার উল্টা। যেমন এখানে একটা 1 থাকলেই কি হইবে বলো? আউটপুট কি? ট্রু হইতো। আর এখানে একটা 0 থাকলে বা একটা ফলস থাকলেই আউটপুট, 1000 1 থাক, এটা কি হবে? ফলস হবে। তো একটি ফলস থাকলেই আউটপুট, ইনপুটে একটি ফলস থাকলে আউটপুট ফলস। তো এটা লিখে নেই, ইনপুটে একটি 0 থাকলেই, ইনপুটে একটি 0 থাকলেই আউটপুট কি হবে বলো? সো আউটপুট আমাদের যেটা আসবে, আউটপুট ইনপুটে একটি 0 থাকলেই আউটপুট কি হবে? ইনপুটে একটি 0 থাকলেই আউটপুট 0 হবে, ঠিক আছে?
আর আউটপুট 1 হবে, মানে ট্রু হবে। আউটপুট 1 হবে যদি সবগুলো ইনপুট কত হয়, সবগুলো ইনপুট 1 হয়। তাহলে সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলেই কেবল আউটপুট কি হবে, 1 হবে। অন্য কোনো কেসে আউটপুট কি 1 হবে না। মানে একটা যদি 0 চলে আসে কোনো কারণে, মনে করো ভাই আমি ক্যালকুলেট করলাম আমার একটা 0 চলে আসছে, জাস্ট ধরো এরকম ভাবে আমি দিলাম যে আমি এখানে 1 and 1 and 1 and 1 চারটা ইনপুটে লজিক্যাল অ্যান্ড দিলাম, ঠিক আছে, কিন্তু একটা ফলস দিয়ে দিলাম, ঠিক আছে। তো চারটা এখানে আমি লজিক্যাল অ্যান্ড দিয়ে চারটা ট্রু হইলো, একটা ফলস, আউটপুট কত, ফলস। একটা ফলস হইলেই আউটপুট ফলস। এখানে আমি যদি চিন্তা করি যে 1 1 0, তাও আউটপুট ফলস। আমি যদি বলি 1 1, আচ্ছা 1 0, শুধু 1 0, 1 and 0, তাও আউটপুট কি, ফলস। তাহলে আউটপুট ট্রু হবে কখন বলো, আউটপুট ট্রু হবে কখন? আউটপুট ট্রু হওয়ার শর্ত হচ্ছে, আউটপুট ট্রু হওয়ার শর্ত কি, আউটপুট ট্রু হওয়ার শর্ত হচ্ছে সবগুলা ইনপুট কি হইতে হবে, ট্রু হইতে হবে, সবগুলা ইনপুট ট্রু হইতে হবে। তো দেখো এই জিনিসটা আমি যদি তোমাদের দেখাই সবগুলা ইনপুট ট্রু কখন হবে, দেখো এই জিনিসটা যদি দেখাই 1 and 1, তাহলে আউটপুট কি আসবে, 1 আসবে, যে দুইটাই লজিক্যাল অ্যান্ড দুইটাই ট্রু, শুধুমাত্র দুইটা ট্রু হইলেই এটা হবে। এখন যদি 0 আর 1 এর কম্বিনেশন হয়, 0 লজিক্যাল অ্যান্ড 1, তাহলে কি আসবে 0, অথবা সো 1 লজিক্যাল অ্যান্ড 0, তাও কি আসবে 0। মানে যেমনি আসুক একটা 0 থাকলেই কি হবে, আউটপুট 0 চলে আসবে। তো আউটপুট 1 আসার জন্য, আউটপুট ট্রু আসার জন্য আউটপুট 1 হবে যদি সবগুলো ইনপুট 1 হয়, তাহলে সবগুলো 1 হতে হবে। যেমন ধরো 1 লজিক্যাল অ্যান্ড 1 লজিক্যাল অ্যান্ড 1, তাহলে এটার আউটপুট কি হবে, 1। বুঝতে পারছি? তো এটা আমরা প্রথমে লজিক্যাল অর এর জন্য লজিক দেখলাম, লজিক্যাল অ্যান্ড এর জন্য অপারেশন কি হবে সেটা দেখলাম। এবার হচ্ছে আমরা লজিক্যাল নট এর জন্য অপারেশন দেখি। তাহলে নট অপারেশন অথবা লজিক্যাল ইনভার্সন, তাহলে আমরা এখানে নট অপারেশন যদি দেখি, তাহলে নট অপারেশন, সো নট, এটাকে আমরা কি বলবো, নট অপারেশন। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, বার দিয়ে। সো মনে করো এটা আসলে ভেরিয়েবল দিয়ে বোঝানোই ভালো। সো এই 1 এর উপর যদি বার করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটা পরিপূরক আর কি, এটার ইংলিশ নাম কি, পূরক। এটা 1 এর বার যদি করি তাহলে এটার পূরক কি, 0, 0 কে যদি বার করি এটার পূরক কি, 1। তার মানে আউটপুট হিসেবে যদি ট্রু আসে উল্টায় দিবে, সিগন্যাল উল্টায় দিবে, আর কিছু না। এটা দুনিয়ার সহজ একটা কথা, যে 0 আসলে 1 করে দিবে, 1 আসলে 0 করে দিবে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের কি, পূরক। ওকে, তো এখন আমরা দেখতেছি বুলিয়ান অ্যালজেব্রার কয়টা অপারেশন, 3টা অপারেশন। ফার্স্ট অপারেশন হচ্ছে লজিক্যাল অর। অরের লজিক কি, যে কোনো একটা 1 হইলেই আউটপুট 1 আসবে। আর আউটপুটে যদি সবগুলো 0 থাকে, একটাও 1 ট্রু না হয়, তাহলেই সেক্ষেত্রে আউটপুট কি, 0 হবে। আর অন্যথায় একটাও যদি 1 থাকে তাও আউটপুট কি হবে, 1 হবে। আর 50,000ও যদি 1 থাকে তাও আউটপুট কি হবে, 1 হবে। বুঝছো? তাহলে ইনপুটে যে কটা ইচ্ছা 1 থাক, ঠিক আছে, আউটপুট কি, 1। আর ইনপুটে যদি সবগুলো 0 থাকে তাহলেই কেবল 0 পাবা, আর সব ক্ষেত্রে তুমি কি পাবা, 1 পাবা। সো এটা ছিল আমাদের লজিক্যাল অরের অপারেশন। এবার আমরা যদি আসি অ্যান্ডের ক্ষেত্রে কি ভাই, জাস্ট একটা 0 থাকলেই 0 হয়ে যাবে আউটপুট। তাহলে আউটপুট ট্রু হইতে হইলে সবগুলোকে কি হইতে হবে, ট্রু হইতে হবে। সবগুলো ইনপুট যদি 1 আসে তাহলেই তুমি আউটপুট কি পাবা, 1 পাবা। আর সবগুলো ইনপুটের মধ্যে যদি একটা 0 থাকে তাহলে তুমি 1 পাবা না, তুমি কি পাবা, 0 পাবা। আর নট কি, 0 থাকলে 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে। বুঝছো? এই হচ্ছে গিয়ে কথা। এখন আমরা লজিক্যাল অপারেশনগুলো বুঝলাম, যে অপারেশন কোনটা কি কাজ করে। এবার আমরা আসি বুলিয়ান উপপাদ্য, বা যেটাকে আমরা বলতে পারি বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন বলতে পারো যে ভাইয়া বুলিয়ান উপপাদ্য বা স্বতঃসিদ্ধ জিনিসটা কি। সো একটুখানি আমার কথার উত্তর দাও। তোমরা কি নর্মাল অ্যালজেব্রা পড়ার জন্য কিছু সূত্র পড়ছো না? যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র, আমি যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, কি শিখছো এটা বলো, এটা তোমরা কি শিখছো, এটা শিখছো না, এটা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র কি, এটা শিখছো না? তো এরকম ভাবে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান উপপাদ্যেরও কিছু কি সূত্র আছে। সো এটাকে আমরা কি বলি, বুলিয়ান উপপাদ্য, আচ্ছা, বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুঝতে পারছো? সো এর মধ্যে কিছু মৌলিক উপপাদ্য আছে,
কিছু বিনিময় বিধি আছে, কিছু বন্টন বিধি আছে। তো এইভাবে আসে যে নিচের কোনটি মৌলিক বিধিগুলো মেনে চলে বা কোনটি বিনিময় বিধি মেনে চলে, কোনটি বন্টন বিধি মেনে চলে, তো কোনটা কি মেনে চলে সেটা এখানে সুন্দর করে লেখা আছে বাংলা ইংলিশ সহ। তো আমি তোমাকে জাস্ট এখানে সূত্রগুলা বুঝাই, আর এখানে কোনটা কি বিধি মেনে চলে, যেমন এটা বিভাজন বিধি, অনুষঙ্গ বিধি, বিনিময় বা উপপাদ্য বিধি, এগুলো আমি বুঝাই দিব। সো এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, যে কোনটা সূত্র তো মুখস্থ রাখতে হবে, প্লাস কোনটা কি বিধি সেটাকেও মুখস্থ রাখতে হবে, কারণ এমসিকিউতে চলে আসতে পারে যে নিচের কোনটি বিনিময় বিধি মানে, কোনটি মৌলিক বিধি মানে, ঠিক আছে, বা কোনটি হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য মেনে চলে, ঠিক আছে, এইভাবে তোমাদের আসতে পারে। সো আমরা প্রথমে বুলিয়ান উপপাদ্যর সূত্রগুলো নিয়ে আলোচনা করি। সো 1 নম্বরে যে সূত্রটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, তুমি যদি এ কোনো বুলিয়ান চলকের সাথে একটা ধ্রুবক 0কে লজিক্যাল অর করো, তাহলে তুমি পাবা হচ্ছে এই, বুঝছো? সো চলো এটা বুঝাই কেন। এটা এই জন্য যে তুমি যদি এখানে এই এর ভ্যালু কি কি হইতে পারে, এর ভ্যালু এ ইকুয়াল টু কি কি হইতে পারে বলো, এ ইকুয়াল টু 0 হইতে পারে, এ ইকুয়াল টু 1 হইতে পারে। তখন এ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 0 অর 0 সমান সমান কত আসবে বলো তো? 0। দ্যাট মিনস তুমি কি পাইতেছো বলো? এ পাইতেছো না, ঠিক আছে? এখন তুমি মনে করো যে না ঠিক আছে ভাইয়া, আমি এ ইকুয়াল টু 0 ধরছি একবার, এবার আমি এ ইকুয়াল টু 1 ধরতে চাই। তো এ ইকুয়াল টু যদি 1 ধরো, তাহলে 1 অর 0, এটা তো 0, এটা তো ধ্রুবক, চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে বুলিয়ান অ্যালজেব্রার এ এর ভ্যালু একবার তুমি 0 বসাইলা, আবার এ এর ভ্যালু তুমি একবার 1 বসাইলা, দুইটাই তো হইতে পারে এর ভ্যালু, তাই না? 0 অথবা 1, এছাড়া তো আর কিছু হইতে পারে না। তো যখন তুমি 1 বসাইলা, তাহলে 1 অর 0, তাহলে এখানে তুমি কি পাবা? 1 না? লজিক্যাল অর দেখো, একের সাথে একটা ট্রু আছে, তাইলেই তো অর করলে 1 হয়ে যাবে। তো এটাও কি আসতেছে বলো তো? এ এর সমান আসতেছে। এ 1 বসাইছিল না? তার মানে আমরা কি বুঝতেছি যে এর সাথে কোনো একটা বুলিয়ান চলকের সাথে যদি 0কে অর করা হয়, তাহলে এই পাওয়া যায়। এইটা হচ্ছে গিয়ে তুমি মুখস্থ রাখবা, এবার আমরা যদি এন্ড এর ক্ষেত্রে এই সূত্রটা দেখি, তো ধরে নাও এ এন্ড 0, এটা সমান সমান আমাদের 0 আসবে। এই সূত্রটা মুখস্থ করবা, কেন সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এর ভ্যালু কি কি হইতে পারে বলো? এর ভ্যালু একবার হইতে পারে 0, আবার এই এর আরেকটা ভ্যালু হইতে পারে কত? 1। এর ভ্যালু একবার 0 হইতে পারে, আরেকবার কি হইতে পারে বলো? এই এর আরেকটা ভ্যালু কি হইতে পারে? 1 হইতে পারে। তো সাপোজ তুমি 0 বসাও, তো তুমি যদি 0 বসাও, তাহলে 0 বসাইলে তুমি কি পাবা বলো? এই যে 0-র সাথে এন্ড করতেছো, আবার 0-র সাথে এন্ড করতেছো 0, তাহলে আলটিমেটলি এটা কত চলে আসবে? 0ই তো আসবে, কারণ 0 তো একটা তো 0 আছে। এখন হোয়াট ইফ তুমি এখানে আবার এই 1 বসাও, মানে একটা তো 0 আছে, সহজ কথা। এন্ড এর অপারেশন হচ্ছে ইনপুটে একটা 0 থাকলেই আউটপুট কি হবে? 0 হয়ে যাবে। তো এখানে একটা 0 আছে, এর ভ্যালু 0 বসাও আর 1 বসাও, আলটিমেটলি তুমি কি পাবা বলো তো? 0ই তো পাবা। তাহলে এর সাথে কোনো কিছু এন্ড করলে 0, এই সূত্র মুখস্থ রাখবা। তো প্রথম সূত্র আমরা বুলিয়ান উপপাদ্য, প্রথম উপপাদ্য, এর সাথে অরকে, মানে এর সাথে 0কে যদি অর করি, তাহলে আমরা কি পাবো? এর সাথে 0কে যদি এন্ড করি, তাহলে আমরা পাবো কি? 0। 1 নম্বর সূত্র আমরা বুঝলাম। এবার হচ্ছে আমরা 2 নম্বর সূত্রটা পড়ি। তো 2 নম্বর সূত্র হচ্ছে এর সাথে আমরা যদি 1কে অর করি, লজিক্যাল অর, তাহলে অর করলে আমরা এখানে কি পাবো? 1 পাবো। কেন 1 পাবো এটা বুঝাই যায়, দেখো এটা একটা সূত্র, এটা মুখস্থ করবা। এটা কেন দেখো, অলরেডি একটা 1 চলে আসছে, আমাদের লজিকটা কি ছিল বলো? একটা 1 থাকলেই আউটপুটে 1। লজিক্যাল অরের লজিক কি ছিল? একটা 1 থাকলেই আউটপুটে 1। এখন এখানে তো 1 অলরেডি চলে আসছে, তো এই এর ভ্যালু 0 হোক অথবা এর ভ্যালু 1 হোক, দুই ক্ষেত্রেই তো এই যে 1 অর 1, দুই ক্ষেত্রেই আউটপুট কি আসবে? 1 আসবে। তো বোঝা যায়। তো এটা ভাবে বোঝানোর দরকার আছে বলো তো? জাস্ট একটা ভ্যালু যদি 1 থাকে, তাহলে আউটপুট অলওয়েজ কি? 1। তা তোমার আর কিচ্ছু দেখার দরকার নাই। তুমি দেখো যদি একটা লজিক্যাল 1 পাও, ওইটা যত বড় সংখ্যা হোক, মনে করো আমি তোমাকে বলি এ অর বি অর সি অর ডি, সাথে আছে একটা 1, তুমি একটা 1 দেখেই সমান সমান তুমি ডিরেক্টলি এটার আউটপুট কি? 1। আর কোনো কথা নেই, সবগুলা লজিক্যাল অর আছে, একটা 1 আছে, একটা ট্রু আছে, তাহলে এটা আউটপুট ট্রুই হবে, আর কিছু দেখার দরকার নেই। তো এই জন্য এখান থেকে আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো যে কোনো কিছুর সাথে যদি অর আকারে 1 থাকে, ওটার আউটপুট 1। এই সূত্রটা বুঝাইতে পারছি। এখন আমরা যদি গুণের জন্য দেখি, যে বা লজিক্যাল এন্ডের জন্য দেখি, যে কোনো কিছুর সাথে যদি 1 এন্ড থাকে, তাহলে এখানে আমরা পাবো এন্ড। কেন? এটা একটা ফর্মুলা, এটা তো আগে মুখস্থ করবা। এখন দেখো কেন এটা আমরা দেখি, ধরে নাও এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের এ, তাহলে এর ভ্যালু কয়টা হইতে পারে? 2টা। তো এর ভ্যালু মনে করো 0 হলো, 0-র সাথে যদি তুমি
1কে এন্ড করো তাহলে তুমি কি পাবা 0 আছে একটা, তাহলে অবশ্যই তুমি আউটপুট হিসেবে কি পাবা 0। ওই 0 কি এ এর ভ্যালু বসাইছিল না, তাহলে এ কি আবার ফিরে পাইলা। এখন তোমার মনে হলো যে না ভাই আমি এর জায়গায় এবার আমি বসাবো হচ্ছে এর জায়গায় আমি বসাবো 1, তাহলে এই এর ভ্যালু বুলিয়ান অ্যালজেব্রা ভ্যালু 0 হইতে পারে 1 হইতে পারে, তো তুমি 0 বসায় চেক করতে পারো, 1 বসায় চেক করো। যদি 1 বসাও তাহলে এখানে আসলো 1, আর এখানে আগে থাকতে একটা ধ্রুবক 1 ছিল, তাহলে 1 আর 1 মিলে তুমি কি পাইলা 1। আবারও তুমি যে এ বসাইছিলা এর ভ্যালু যা বসাইছিলা তাই ফেরত পাইতেছো, তার মানে এর সাথে লজিক্যাল এন্ড 1 করলে এ, তো এটা তুমি মনে রাখতে পারো 1 একে 1, একের সাথে এ গুণ করলে 1 এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। এটাকে মনে রাখতে পারো যে একের সাথে এর সাথে 1 গুণ করলে তো একই এই হয়, এভাবে মনে রাখতে পারো যে a × 1 = 1। বাট লজিকটা বুঝতে পারছো কিনা বলো। লজিকটা হচ্ছে যে এর ভ্যালু যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, যদি 0 হয় তাহলেও এই যে এ 0 আসতেছে, দ্যাট মিনস এর সমান আসতেছে। এর ভ্যালু যদি 1 হয় তাও 1 আসতেছে, দ্যাট মিনস এর সমান আসতেছে। বুঝতে পারছি 2 নম্বর সূত্র। 1 নম্বর আর 2 নম্বর বুঝছো, আশা করি বুঝছো। 3 নম্বর সূত্রটা দেখো, 3 নম্বর সূত্রটা দেখো। এখন আমরা যদি এখানে লিখি a or a, তো ডেফিনেটলি এখন এটা যদি 0 আর এখানে যদি 0 হয় তাহলে 0 0 এখানে আমরা কি পাবো বলো তো 0, ঠিক আছে। আর এখানে যদি 1 আর এটাও যদি 1 হয় তাহলে আমরা কি পাবো বলো তো 1, তাহলে a or a এখান থেকে আমরা কি পাবো a পাবো। বুঝছো 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 বুঝছো, না এর সাথে অর করতেছি কাকে, এ কে। এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে এটাও 0 এটাও 0 0 পাবো, এর জায়গায় যদি 1 বসে এটা 1 1 তাহলে কি পাবো 1 পাবো। তো আমাদের লজিক্যাল অরের লজিকটা বুঝতে পারছো কি লজিক, লজিকটা হচ্ছে ভাই এ আর এ এ। এখন এন্ডের বেলায় আর কি বুঝাবো, সেম ভাবে তুমি বলতে পারো এ আর এ, এটা কিন্তু নর্মাল অ্যালজেব্রা a স্কোয়ার হয়ে যেত, বাট এখানে কি হবে এই হবে, কারণ 0 0 0 পাবা, 1 1 1 পাবা, ঠিক আছে। তো এইভাবে এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন আসো যে 4 নম্বর সূত্রে আমরা কি দেখবো, 4 নম্বর সূত্রে আমরা কি দেখবো এ অর এ বার এটা সমান সমান আমরা পাবো 1। তো কেন, এখন প্রশ্ন হচ্ছে কেন, যে এটা সমান সমান 1 কেন পাইলাম। তো কেনটা দেখবো তার আগে এখানে জায়গায় তো পাইতেছি না, ছোট করে নি। তোমরা খাতায় তুলছো না বলো তো, বলেছো এই তুলেছো বেয়েরা, বেয়েরা তোমরা কি তুলেছো, ভে কি আবার ভাইয়া ভাইয়া ভাইয়ারা তোমরা তুলেছো, ভাইয়ারা ভাইয়ারে তোমরা তুলেছো, বেরে তুলেছো আশা করি তুলেছো। এ আর এবার ভেয়া কি লিখেছি এ লিখেছি, ঠিক আছে। আরটা ছোট বোন ছিল ওই আমার বলতো ভ্যা ভ্যা, কি ভ্যা, তো এখানে মানে ও ভাইয়া বলতো কিন্তু একটু স্টাইল করতে গিয়ে ভ্যা, তো ওইটাই আমার মুখ দিয়ে চলে আসছে। তো এখানে দেখো এ আর এবার ইকুয়াল হচ্ছে কি এ, তো এখন এ আর এবার ইকুয়াল টু যেহেতু এ আসছে, তো এখন আমরা এটা দেখি, তো এর ভ্যালু কি হইতে পারে, এর ভ্যালু 0 হইতে পারে। তো 0 যদি এ হয় তাহলে এখানে কি এবার বারের কনসেপ্ট মনে আছে, এবার এই যে 0-র উপর যদি বার করি তাহলে সেটা হয়ে যাবে 1, 1-এর উপর যদি বার করি সেটা হয়ে যাবে 0, মানে সিগন্যাল যেটা আসবে সেটা যদি বার করা হয় উল্টে যাবে। তাহলে এ যদি 0 বসাই তাহলে এখানে কি আসবে 1, তাহলে এখানে আমাদের আচ্ছা এখানে ভুল লিখছি আবার, কি রে ভুল লিখলাম কেন, গল্প করতে করতে ভুল লিখে ফেলেছি, এটা হবে 1 1 1 এ অর এবার এটা হবে 1, তাহলে এটা যদি এ হয় এটা 0, আর এটা যদি এবার এটা হয় 1, তাহলে 0 আর 1 মিলে এটা হয়ে যাবে কি 1। ধরে নাও এখন এর ভ্যালু তুমি কি বসাইতেছো, এই যে এর ভ্যালু একবার 0 বসাইছো, এবার এর ভ্যালু তুমি কি বসাও, ধরো 1 বসাও। তো এর ভ্যালু তুমি এবার 1 বসাইলা, এখানে থাকলো হচ্ছে অর, তাহলে এখানে এ তো 1 বসাইছো, যে 1 বার এটা কত হয়ে যাবে 0, তো এই 0 আর 1 মিলে আবারও কি হয়ে যাবে বলো 1 হয়ে যাবে। মানে হোয়াট এভার তুমি এখানে এ আর এবার যদি অর থাকে এর ভ্যালু যাই হোক এটা আউটপুট হিসেবে কি আসতেছে 1 আসতেছে, এর ভ্যালু যাই হোক এটা আউটপুট হিসেবে কি আসতেছে 1ই আসতেছে, বুঝতে পারছো। তো এখানে এই জন্য আমরা একটা ফর্মুলা কেন মনে রাখবো, ফর্মুলাটা কি আসতেছে এর সাথে এবারকে যদি আমরা লজিক্যাল অর করি তাহলে সবসময় কি আসবে 1 আসবে। তো আশা করি এটা বুঝছো। তো এই জিনিসটা আর একটুখানি চাপাই, কারণ ফর্মুলা আরো অনেকগুলো লিখতে হবে, সো এখন আমি জাস্ট এখানে এই যে 4 নম্বরের যদি এন্ড এর জন্য দেখি সেম জিনিসটা এ অর এবার, সো এখানে আমরা কি করব এ এন্ড এবার, সো এ এন্ড এবার যদি এ এন্ড এবার করি এবার আমরা কি পাবো বলো, এবার আমরা পাবো হচ্ছে গিয়ে 0। কেন, কারণ তুমি যদি এখানে এর ভ্যালু একবার 1 বসাও তাহলে এটা বার করলে এই 1 কি হয়ে যাবে 0, তাহলে যেহেতু একটা 0 আছে আউটপুট কি 0, ঠিক আছে। এবার তুমি এর ভ্যালু কত বসাও 1 বসাও, তো এটার সাথে এন্ড আচ্ছা 1 তো প্রথমে বসাইছো, তো এবার 0 বসাও, 0 বসাও, তাহলে এটাকে বার করলে 0কে বার করলে কত হয়ে যাবে 1, তো এটাও কি আসবে 0। তার মানে এর সাথে যদি এ বারকে এন্ড করো তাহলে কি হয়ে যাবে বলো 0 হয়ে যাবে।
বুঝাইতে পারছি? এই কয়টা সূত্র বুঝছো? এরপরে চলো নেক্সট সূত্র দেখি। নেক্সট সূত্রটা হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র। তো এর উপর যদি আমরা ডাবল বার করি তাহলে এটা এ পাবো। কেন? কারণ মনে করো একবার, তো এই যে এই জিনিসটা দেখো, একবার আছে তোমার 0, তো 0-এর উপর তুমি বার করলা, সেটা হয়ে যাবো গেল 1, তো এই 1-এর উপর আবার বার করলা, মানে এইভাবে রাখি। দেখো এই যে ডাবল বারটা ঠিক করে দিয়ে রাখি। এইটা মনে করো হচ্ছে ডাবল বার। কি রে, হ্যাঁ এইখানে আসলে দাগটা কেন জানি বাঁকা হয়ে যাচ্ছে, বুঝতেছি না তো। হ্যাঁ, সো আমি ধরো নিলাম ডাবল বার, তো ডাবল বার হিসেবে এখানে মনে করো নিলাম আমরা এ, ঠিক আছে? তো এর উপর ডাবল বার, তো এর ভ্যালু যদি 0 বসাও, সিঙ্গেল বার করলে সিঙ্গেল বার করবা, এই যে 0 বসাইলাম, সিঙ্গেল বার করলাম, তাহলে 0টা 1 হয়ে গেল, একটা বার থেকে গেল। তো এরপরে যদি এটাকে আবার বার করি তাহলে আবার কি আসলো, 0 আসলো। বুঝছো? এ ডাবল বার ইকুয়াল টু সূত্র কি ছিল বলছি, এ ডাবল বার করলে সূত্র আসে এ। তো এ ডাবল বার করলাম, তো এর ভ্যালু ধরো 0 বসাইলাম, তাহলে এখানে আমি 0-কে একবার বার করলাম, 1 আসছে, 1-কে আবার সেকেন্ড বার করলাম, কত আসছে, 0 আসছে। সেমভাবে আমি যদি এখানে 1 বসাইতাম তাহলে 1 ডাবল বার, তো 1 ডাবল বার, 1-কে ফার্স্ট বার বার করলে একটা বার থাকবে, তাহলে হবে 0, আবার ওই বারটা যদি বসে যায় তাহলে আবার 1। তো এ ডাবল বার করলে আবার একেই কি ফিরে পাওয়া যায়। সো এই সূত্রটা বুঝছি, এ ডাবল বার ইকুয়াল টু হচ্ছে এ। 5 নম্বর সূত্র গেল। এবার আসি আমরা 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র হচ্ছে এর সাথে যদি আমি অ্যান্ড করি এ অর বি কে, তো এইটা সমান সমান আমাদের আসবে হচ্ছে এ। ঠিক আছে? সো এটা কিভাবে ভাইয়া, এটা কিভাবে? আচ্ছা, এটা বোঝার আগে এটারে 6 নম্বর না দিয়ে আরেকটারে 6 নম্বর দিয়ে দাও, এ অর এ বি, এটারে দিই 6 নম্বর, এ অর এ বি। ঠিক আছে? তো এটা কিভাবে হয় দেখো। সো এখানে আসলে ওই যে একটা, এই যে আমাদের নর্মাল অ্যালজেব্রার একটা জিনিস এখানে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে গুণ করি না, গুণের প্রসেসটা ব্যবহার করা যায়। তো এখানে দেখো এ লজিক্যাল, আবার কমন নেওয়ার প্রসেস আর গুণ করার প্রসেস, এই দুইটা জিনিস এক্সপ্লেইন করা যায় আর কি। যে আচ্ছা ঠিক আছে, আমি কমন নিলাম বা আমি গুণ করলাম, তো এভাবে যদি আমরা চিন্তা করো, তো এই দুইটা থেকে ধরে নাও এ কমন নিছি ভাইয়া, এখান থেকে এ কমন নিয়ে নিলে নর্মালি আমাদের অ্যালজেব্রায় কি থাকে, 1 থাকে। বা এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, দেখো এইভাবেও লেখা যায় যে এই লাইনটারে আমরা এইভাবে লিখতে পারি না, এ অ্যান্ড 1। তো এখন এর সাথে 1-কে অ্যান্ড করলে এ পাওয়া যায়, এই যে আমরা এটা দেখছি, এই যে এ অ্যান্ড 1 এ, তাহলে এ কে আমরা লিখতে পারি এ অ্যান্ড এ। তো এখানে আমরা আবার কি লিখতে পারি, অর এ বি লিখতে পারি। তো এখান থেকে এই দুইটা থেকে আবার এ কে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে এ কে কমন নিলে থাকে কি 1 অর বি, এ কে কমন নিলে থাকে কি, এখান থেকে এ নিয়ে নিছি, তাহলে এখানে থাকে 1 অর, আর ওখানে থাকে কি বি। এখন 1 অর বি, দেখো বি এর সাথে 1 অর আকারে আছে, আমি কি বলছিলাম যে যেটার সাথে অর আকারে কোনো কিছু থাকলেই সেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই যে এখানে খেয়াল করো, এই যে এ অর 1 সমান 1, এখানে কি 1 অর বি, তবে বি অর 1, এটাই হচ্ছে আমাদের, এটা কি কমিউটেটিভ ল বা বিনিময় বিধি, এটা মেনে চলে। বুঝছো? বিনিময় এই যে দেখো, এটা আমি একটু বুঝিয়ে দিই। এই যে এ অর বি সমান বি অর এ, মানে এ অর বি যে কথা, বি অর এ একই কথা, এ অ্যান্ড বি যে কথা, বি অ্যান্ড এ একই কথা। এটাই হচ্ছে আমাদের কি বিনিময় বিধি বা বিনিময় উপপাদ্য। বুঝছো? তো এই বিনিময় বিধি যেহেতু মানে, তাহলে এই যে 1 অর বি যে কথা, বি অর 1 একই কথা, তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এখানে 1 অর বি, এটা সমান আমাদের কত আসবে বলো তো, এ, আর এই 1 অর বি এটার ভেতর থেকে আসবে 1। তো এ অ্যান্ড 1 আমাদের কত, এ না? তো এটাই তো আমরা লিখতে চাইছিলাম যে এ অর বি সমান কি এ, এটা একটা আমাদের ফর্মুলা, এ অর বি সমান আমাদের এ, এটা আমাদের একটা ফর্মুলা। সো এইটাকে এই ভাষা না লিখে এখানেই লিখে দিই, জায়গা নষ্ট করে তো লাভ নেই। 6 নম্বর ফর্মুলা বুঝছি। এবার আমরা 7 নম্বর ফর্মুলা দেখি। 7 নম্বর ফর্মুলা বলছিলাম এ অ্যান্ড এ অর বি, এ অর বি, বুঝতে পারছো কি করছি, এ অ্যান্ড এ অর বি, এবার এ অর বি ভিতরে আর অ্যান্ড বাইরে। সো এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো চলো এবার এটাকে একটু প্রুফ করে দেখি কেমন লাগে। সো এখানে আমাদের কি আছে দেখো তো, এ অ্যান্ড এ অর বি আছে। তো এখানে আমি কি বলছি, নর্মাল গুণের মতো করে এটা করে ফেলা যায়। তো তুমি এ অ্যান্ড, এখানে এর পরের লাইনে কি লিখতে পারো, এ অ্যান্ড এ লিখতে পারো, আর অর এ বি লিখতে পারো। এ অ্যান্ড এ মানে কি এ না, এর সাথে একে যদি অ্যান্ড করো, এই যে এখানে আমরা শিখছি এর সাথে একে অ্যান্ড করলাম, তাহলে কি আসবে, এ আসবে। তো এ অ্যান্ড এ, এটা এ, আর অর এ বি এর জায়গায় এ বি থাকলো। এখন এইটা আর এটা কি একই না, এ অর এ বি। সো এ অর এ বি, তো এই জিনিস থেকে আবার এটাকে প্রুফ করা যায় সমান কি এ। বলো বুঝাইতে পারছি কিনা?
বলো বলো ভাইয়া বুঝাইতে পারছি কিনা বলো, যে ভাইয়া বুঝাইতে পারছেন বা ভাইয়া বুঝাইতে পারেন নাই, বলো পারছি। ওকে, সো এবার নেক্সট ফর্মুলা আমরা 8 নম্বর ফর্মুলাটা দেখি। এ অর এ বার এ সমান সমান হচ্ছে আমাদের এ। এখানে দুইটা ফর্মুলা একসাথে খাইটা এটা হয়েছে, সেই দুইটা ফর্মুলা কি দেখো তো, এ অ্যান্ড এ বার সমান সমান 0। তো এটাকে যদি প্রুফ করতে চাই এ অ্যান্ড এ বার এটা সমান 0, আর এখানে আমাদের এ অর 0 আসবে। তখন এ অর 0 মানে কি, এই যে এ অর 0 মানে কি এ, তো এ অর 0, তো এটা আমাদের কি চলে আসবে এ। সো দুই না, এই যে এখানে আমাদের দেখো 4, 1 আর 4 নাম্বার ফর্মুলা দিয়ে এটা প্রুফ হয়ে যায়, বুঝতে পারছো? তো এই ফর্মুলা এটাকে কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, বুঝছো? এবার এ 0, এবার এ 0, এ অর 0 এ, তো এটা আমাদের কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল, বুঝছো? তো এই ফর্মুলাটারই এন্ড এর জন্য দেখানো যায়, এ এন্ড এবার এ সমান সমান এটা কি 0 আসবে। কেন দেখো, এটা বুঝাই যায় যে এটা ফর্মুলা আকারে মুখস্থ করবা, এটা ফর্মুলা আকারে মুখস্থ করবা। আর এখানে দেখো এ এন্ড এবার এ মানে কি 0 না, এ এন্ড এবার এ বা এ এবার, এটা তো এটাও কি বিনিময় বিধি মানে, তাহলে এ এবার আর এবারে একই কথা। তো এ এবার এটা কি চলে আসবে 0, তো এ এন্ড 0 এটা কত চলে আসবে বলো, 0, বুঝছো? তাহলে এই জন্য আমরা লিখতে পারি এ এন্ড এবার এন্ড এ, তার মানে একটা এ বার, শর্টকাটে মনে রাখবে একটা যদি এন্ড অপারেশনে যদি একটা বার থাকে, এন্ড অপারেশনে যদি সেম ভেরিয়েবলের মধ্যে বা সেম চলকের মধ্যে একটা বার থাকে, ওটা আউটপুট সবসময় 0। এই একটা কথা মনে রাখতে পারবা না বলো তো আমার সোনা ভাইয়ারা, পারবা? তো এবার আসি আমরা 9 নাম্বার। সো এই 9 নাম্বার ম্যাথটা, 9 নাম্বার সূত্রটা আমরা লিখি। 9 নাম্বার সূত্রটা এই যে এটার মতোই লিখবো মনে করো, কিন্তু এখানে আমরা লিখবো এ অর, এখানে এ বি লিখছি না, এ অর এখানে কি লিখছি এ বি, আর এখানে আমরা লিখবো হচ্ছে বিসি। কি করলাম, এখানে এ এর জায়গায় বি কে নিয়ে আসলাম। সো এ অর বিসি, তো এইটার ফর্মুলা যেটা আমাদের আসবে সেটা হচ্ছে এ অর বি অ্যান্ড এ অর সি। এটা শিখে রাখো, ঠিক আছে? এটাকে বলা হয় বন্টন বিধি, বুঝছো? এখানে যদি দেখবা, এই যে এখানে আমরা যদি দেখি কোথায়, এই যে বিভাজন লেখা, এখানে বিযোজন লেখা বা বন্টন, এটার আরেক নাম কি বলতো, বন্টন। বন্টন দুইটা, এখানে আমরা এই যে একটা আমি কোনটা দেখাচ্ছি তোমার, এ অর বিসি, এ অর বি অ্যান্ড এ অর সি, এটা বন্টন। এগুলা তোমরা নিজেরা পড়লেই বুঝবা কোনটা কি। তো এখানে এ অর বিসি সেটা কি, এ অর বি অ্যান্ড এ অর সি, এ অর বি অ্যান্ড এ অর সি, এটা আমরা দেখলাম। তো এটা একটু প্রুফ করতে চাই ভাইয়া। এখন লেফট সাইড থেকে রাইট সাইডে প্রুফ করা আমাদের একটু টাফ হবে, তো আমরা রাইট সাইড থেকে লেফট সাইড করবো। তো রাইট সাইড যদি আমরা দেখি, তো এখানে আমরা যদি লিখি রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো, এখানে আমরা লিখতে পারি এ অর বি, আর এটার সাথে আমরা কি লিখতে পারি এ অর সি। কি বলছিলাম, নর্মাল গুণ যেভাবে হয় সেই গুণটা এখানে অ্যান্ড অপারেশনের জন্য করা যায়। তো আমরা এখানে যদি করি তাহলে এ অ্যান্ড এ, তো দেখো এই যে এটা দিয়ে এটাকে, তাহলে এখানে এ অ্যান্ড এ, তো এখানে আমাদের কি থাকবে এ অ্যান্ড এ, তারপর হচ্ছে এই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মানে কি, যে এখানে অর, প্লাসে প্লাসে প্লাস, তারপরে এখানে আমরা কি লিখতে পারি এসি, কি লিখতে পারলাম এসি। তো এ অর এসি, তারপর আমরা এখানে কি লিখতে পারি বি অর বিএ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি অর বিএ, একটু চাপাইতে হবে, কি সুন্দর শোনা যায়, অর বিএ, তার মানে ওর বিয়ে হয়ে যাচ্ছে, হোক, কম বয়সে বিয়ে করা ভালো, অর বিএ। সো এসি অর বিএ, কার বিয়ে, কারো বিয়ে না, ভ্যারিয়েবল অর বিএ। ওকে, সো এখানে এ অর বি অ্যান্ড এ অর সি। তো এখানে দেখো এটা আমাদের এ অ্যান্ড এ হইল, অর এ অ্যান্ড সি হইল, অর বি অ্যান্ড এ হইল, অর বি, আর তারপর হচ্ছে কি বি অ্যান্ড সি। তো এখানে অর এই যে বিসি। ফার্দার ক্যালকুলেশন যদি করি আমরা, ফার্দার ক্যালকুলেশন, তো ফার্দার ক্যালকুলেশন এখানে আমাদের কি আসে দেখো, এ অ্যান্ড এ এটা হয়ে যাবে কি ভাইয়া এ, কোনো সমস্যা নাই। অর এখানে এসি এর জায়গায় এসিটা থেকে গেল, এসি লিখে এই এ রিলেটেড টার্মগুলোকে শুরুতে লিখতে চাচ্ছি, তাহলে এই যে বিএ, এই বিএটাকে আমরা কি লিখতে পারি বলতো, এ বি লিখতে পারি। আর থাকে কি বলতো, এ বি থাকে, আর থাকে এখানে থাকে হচ্ছে গিয়ে বিসি। তো শেষ। এবার দেখো এই তিনোটা থেকে আমরা কি করতে পারি, এ কে কমন নিয়ে নিতে পারি না, এ অর এসি অর এ বি, এখান থেকে আমি যদি এ কে কমন নিয়ে নিই তাহলে ধরে নাও এ কে কমন নিয়ে নিলাম। এখান থেকে আমি যদি এ কে কমন নিয়ে নিই তাহলে থাকতেছে কি বলো, থাকতেছে অন ওয়ান অর সি অর বি, এই যে
1 অর সি অর বি অর এই যে বিসি এর জায়গায় বিসি থাকতেছে। এই টার্মের দিকে খেয়াল করো, এই টার্মে এখানে একটা কি চলে আসছে, 1 চলে আসছে না, তাহলে এই পুরাটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না, তাহলে এ অ্যান্ড 1 অর বিসি, তো আলটিমেটলি আমাদের আসতেছে এ অর বিসি। সো এ অ্যান্ড এই যে আবার খেয়াল করো এখানে কি আছে, 1 আছে অর সি আছে অর বি আছে, তো এখানে যেহেতু একটা 1 আছে আর সব অর, তো এখানে আমাদের এটার ভেতর থেকে কি চলে আসবে, 1 চলে আসবে না, তাহলে এ অ্যান্ড 1 অর বিসি, আর এই যে বিসি এর জায়গায় বিসি, তো এ অ্যান্ড 1 মানে এ, তাহলে এ অর বিসি। তো 9 নম্বর সূত্রটা আশা করি বুঝছো। তাহলে এখন আমরা আরেকটা সূত্র দেখব 10 নম্বরে। তো 10 নম্বরে যেই সূত্রটা দেখবো আমরা, দেখো 10 নম্বরে, তো 10 নম্বরে যেই সূত্রটা দেখবো সেটা হচ্ছে এ অ্যান্ড, এইবার আমরা করবো কি বি অর সি। সো এটা একদম সহজ সূত্র, গুণ করে দিব এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি, এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি। আশা করি এটা আর বোঝানোর মতো তেমন কোনো ফর্মুলা না, এটা তুমি এমনিতেই বুঝতেছো। এরপরে আসি, এগুলো তো আমি বলতামই বিনিময় বিধি, এবার আসি আমরা একটা স্পেশাল ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে ডি মর্গান ল, ডি মর্গানের সূত্র, ডি মর্গান ল। তো ডি মর্গান ল, ডি মর্গান মানে তোমার গণিতবিদ ডি মর্গান, তো ও এই সূত্রটা দিছে, ওর সূত্র অনুযায়ী এ অর বি যদি হয়, তো এ অর বি এর উপর পুরোটার উপর যদি বার হয়, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এ বার অর, এবার এই যে অর হয়ে যাবে অ্যান্ড বি বার। দেখো কি করব, সূত্রটা মনে রাখার টেকনিক কি, টেকনিক হচ্ছে এই যে অরটা অ্যান্ড হয়ে যাবে আর বারটা ভেঙে যার যার উপরে চলে যাবে, ঠিক আছে। তো 3টা ভ্যারিয়েবল দিয়ে যদি তোমাদের দেখাই, এ অর বি অর সি, তার উপর আছে হোল বার, সমান সমান হবে এই অরগুলো অ্যান্ড হয়ে যাবে, বারটা ভেঙে প্রত্যেকের উপর চলে যাবে, ঠিক আছে। তো দেখো এটা হয়ে যাবে আমাদের কি এ বার, এই অর হয়ে যাবে অ্যান্ড, এটা হয়ে যাবে আমাদের বি বার, এই অর হয়ে যাবে অ্যান্ড, এটা হয়ে যাবে আমাদের কি সি বার। এটাই হচ্ছে আমাদের ডিমর্গান ল। তো একটা পাইলাম ডিমর্গান ল 11 নম্বর। তো আরেকটা ডিমর্গান ল যে এ অ্যান্ড বি হোল বার, তাহলে আবারও সেম কেস, যে বুঝছো কিন্তু হোল বার থাকতে হবে, ডিমর্গানের ল ফেলতে হলে হোল বার থাকতে হবে, এটা মাথায় রেখো। সো এ অ্যান্ড বি হোল বার, তাহলে এটা হবে গিয়ে এই যে বারগুলো আবারও ভেঙে যাবে, এবার এই অ্যান্ড হয়ে যাবে অর, এটা হয়ে যাবে কি বি বার। তার মানে বুঝতে পারতেছো, যদি অর থাকে তাহলে বার ভেঙে যায়, যার যার উপরে বার বলে যায়, আর অর হয়ে যায় এন্ড, আর যদি এন্ড থাকে তাহলে বার ভেঙে যায়, যার যার উপরে বার বসে যায়, এন্ড হয়ে যায় অর। তাহলে এখানে কি আসতেছে, এ বার অর বি বার, এখানে আসতেছে এ বি হোল বার, এ অর বি হোল বার, এটা আসতেছে এ বার এন্ড বি বার, তো এখানে এ এন্ড বি হোল বার, এটা আসতেছে এ বার অর বি বার। 3টা ভ্যারিয়েবল দিয়ে দেখাই, দেখো এ এন্ড বি এন্ড সি। আরেকটা কথা, যদি এখানে কোনো এন্ড অপারেশন চিহ্ন না দিয়ে জাস্ট এভাবে লিখে দিই এ বি সি, তাও বুঝে নিবা যে এরা কি আছে, এন্ড আছে, এটা মনে রাখো। এটা অনেক সময় দেখবা এন্ড সাইন দেয় না, বাট আমাদের বুঝে নিতে হয় যে এখানে কি এন্ড আছে। তো এ এন্ড বি এন্ড সি হোল বার যদি থাকে, তাহলে এ বার দিবা, এই এন্ড হয়ে যাবে অর, তারপর হচ্ছে বি বার দিবা, এই এন্ড হয়ে যাবে অর, তারপর হচ্ছে কি সি বার দিবা। তাহলে এ বার বি বার সি বার, ঠিক আছে, এ বার বি বার সি বার, বুঝছো? ওকে, এই দুটা সূত্রকে একত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে ডি মর্গ্যান ল, ডি মর্গ্যান ডি মর্গ্যান ডি মর্গ্যান ল, বা আমরা এখানে বলতে পারি হচ্ছে সূত্র, ডি মর্গ্যানের সূত্র, ইংলিশে ডি মর্গ্যান ল বলে, তো বাংলায় আমরা এটা কি বলি, ডি মর্গ্যানের সূত্র, ডি মর্গ্যানের সূত্র, বুঝছো? এই দুটাকে ডি মর্গ্যান সূত্র বলে। তো লাস্ট একটা ফর্মুলা 13 নম্বরে আমরা যেটা দেখব, যদি এরকম থাকে যে এ অর এ বার বি, এ অর এ বার বি, তাহলে এটা হচ্ছে এ অর বি। সেটার প্রমাণ দেখাইলাম না, ঠিক আছে, তোমরা বুঝে নাও নাকি প্রমাণ দেখাবো? চলো প্রমাণ দেখাই, যেহেতু সবগুলোই দেখাইছি। সো এ অর এ বার বি কোটে এ আর বি, তো এটা প্রমাণ কিভাবে করব? সো এটা প্রমাণ যদি আমরা করতে চাই, আর এটার প্রমাণ ভাইয়া, এটার প্রমাণ তো দেখালেন না, এটার প্রমাণ আসলে সত্যক সারণী দিয়ে করতে হয়। তো সত্যক সারণীটি আগে আমরা শিখে নিই, সত্যক সারণীটা শিখে তারপরে আমরা ডি মর্গ্যান লয়ের সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। এমনিতে সবগুলো অ্যালজেব্রা দিয়ে করলাম, বাট এই প্রমাণটা সত্যক সারণী দিয়ে করতে হয়। সো এইটার যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হয়। সেই সূত্রটা কি দেখো, এ অর এ বার বি আছে না, সো এখান থেকে আমাদের এ অর বি, এ অর এবার, এ অর এবার, তারপর হচ্ছে এন্ড এ অর এবার এন্ড এ অর বি, সূত্র ফেলছি কোনটা দেখো, এ এন্ড এই যে এটা, এই যে এটা, এ দেখো এ এন্ড বি সি, এ অর বি এন্ড এ অর সি, এই সূত্রটাই ফেলছে দেখো,
এ অর এবার যদি আমরা এটাকে প্রমাণ করি তাহলে সূত্র ফেলে করতে হবে। এটা সূত্র কোনটা দেখো, এ অর বি সি, এ অর বি সি, এ অর বি অ্যান্ড এ অর সি, বুঝছো? তাহলে আমি এখানে এই যে সূত্রটা ফেলেই করছি। তো দেখো এ অর এটা মনে করো হচ্ছে আমাদের বি, আর এটা ধরো হচ্ছে আমাদের সি। তো এ অর বি সি, এ অর বি সি, তাহলে এ অর বি অ্যান্ড এ অর সি। তো এই যে এ এবার এটা মানে হচ্ছে আমাদের কি 1 অ্যান্ড এ অর বি অ্যান্ড এ অর বি। তো সমান সমান আমাদের কি আসবে বলো, এ অর বি চলে আসবে, বুঝছো? সো এই এ অর এবার বি এ অর বি, এইটারই আরেকটা ফর্মুলা লেখা যায়। এটা ফর্মুলা, এগুলো তো ফর্মুলা, তোমরা তো বুঝবা এইগুলো সব ফর্মুলা। এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সো এটারই আরেকটা ভার্সন আছে। সো ভার্সন, সেই ভার্সনটা কি দেখো, সেই ভার্সনটা হচ্ছে যদি এরকম থাকে এ অ এবার এ বি, এবার এ অ্যান্ড বি। সো এইটা আমাদের চলে আসবে এবার বি, এবার অর বি। সো এটারও প্রমাণ সিমিলারলি করা যায়, এটার প্রমাণ করলাম না। তাহলে এবার অর এ বি থাকলে এবার অর বি আসবে। সো এই ছিল আজকের ক্লাস। এরপরে তো কি আছে তোমরা জানোই, এই যে এখানে ওই সূত্রগুলাই লেখা আছে, জাস্ট কোনটা কোন সূত্রে পড়ে। যেমন একটা বিনিময় সূত্র, তারপর হচ্ছে কি অনুষঙ্গ সূত্র, বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যটা আসলে খুবই সহজ, যে এ অ্যান্ড বি হর এসি, এ অর বি সি, তাহলে এ অর বি অ্যান্ড এ অর সি, এটা বিভাজন বা হচ্ছে এটাকে কি বলা হয়, বন্টন, ঠিক আছে? বন্টন, বিভাজন বা বিভাজন, ওকে। তো এবার আসি সহায়ক উপপাদ্য। এগুলো হচ্ছে গিয়ে তোমাদের সহায়ক উপপাদ্য। কোনটা কি উপপাদ্য সেটা তোমরা এখান থেকে একটুখানি দেখে করে নিবা। এমসিকিউতে আসে নিচের কোনটি এই উপপাদ্য, নিচের কোনটি ওই উপপাদ্য, এইভাবে চলে আসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভিডিওটা ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আর যারা চাও আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে পরীক্ষা দিয়ে ওয়েবসাইটে ক্লাসগুলো সুন্দর করে করতে, প্রথমে হচ্ছে ক্রোম থেকে তোমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে গিয়ে এখানে হচ্ছে জাস্ট লিখতে হবে যে academicclasses.com। কি লিখবা ভাইয়া? academicclasses.com। এখানে লিখছি আমি, সাথে সাথে চলে আসছে। তো এটা লিখে সার্চ দিলা, এটা লিখে সার্চ দিয়ে এরকমভাবে চলে আসছে। তো এখান থেকে দেখো এই যে আইসিটি কোর্স 410 টাকা, 410 টাকা দিয়ে ভর্তি হবে। এই যে এখানে ক্লাসগুলো সবগুলো সিরিয়ালে সাজানো গোছানোভাবে পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে এখানে এক্সামও পেয়ে যাবে, যে এক্সাম একটা অলরেডি একটা এক্সাম তোমাদের হয়ে গেছে। আর এখানে এই যে ফার্স্ট পার্টে সবগুলো চ্যাপ্টার অলরেডি শেষ, মানে প্রথম পার্টটায় 8টা লেকচারে একটা এমসিকিউ টেস্ট হয়েছে। এবার লেকচার 9, আজকে তোমরা করতেছো লেকচার 10। তো এরকমভাবে সবগুলা ক্লাস সাজানো গুছানোভাবে পাইতে চাইলে এবং এক্সাম দিয়ে প্লাস তোমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যদি ক্লাসগুলো করতে চাও, তাহলে 410 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। 410 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। তোমার ফ্রেন্ডদের একটুখানি ইনভাইট করো। 010194768263 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হইলে 2 বছর যাবত এই ক্লাসটা চলবে। 2টা বছর যাবত আইসিটি নিয়ে তোমার কোনো চিন্তা নাই। তুমি 27-এর এইচএসসির আগে যে কোনো সময় এই কোর্সটাতে ভর্তি হইতে পারবা। প্রাইস আমি একটুও চেঞ্জ করবো না, 410 টাকা। এভাবে রুটিন অনুযায়ী ক্লাস হইতেছে, সামনেও হইতে থাকবে। যখন পুরো সিলেবাস শেষ হয়ে যাবে তখনও তোমাদের টেস্ট পেপার সলভিং প্লাস 1 শট রিভিশন, 1 শট এমসিকিউ, 1 শট সিকিউ চলতেই থাকবে 2 বছর ননস্টপ। তো যেই মন চায়, যারই মন চায়, যখন ইচ্ছা তখনই ভর্তি হইতে পারো, সাজানো ক্লাসগুলো করতে পারো, প্লাস আপডেট যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো পেয়ে যাবা। আর এমসিকিউ কিন্তু তোমাদের ডেট দিয়ে দিয়ে এমসিকিউ এক্সাম এবং হচ্ছে সিকিউ এক্সাম কিন্তু নিতেই থাকবো। সো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।